হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল ইনসাইট পালসে। আমরা আজকে 18ই জুন এনটিপিসি পরীক্ষার সেকেন্ড শিফটে কি ধরনের প্রশ্ন এসেছিল সেটা নিয়ে অ্যানালিসিস করব। প্রথম প্রশ্ন ছিল, নিচের কোনটি যমুনা নদীর উপনদী? চারটে অপশন ছিল, চম্বল, বেতওয়া, কেন আর টোন। এখানে সঠিক উত্তর হবে টোন। টোন হচ্ছে যমুনার উপনদী। ৭৪তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতের সংবিধানে কোন অংশটি যুক্ত করা হয়েছিল? খুব ভালো প্রশ্ন ছিল। ৭৪তম সংবিধান সংশোধনীর মাধ্যমে অংশ ৯ এ কিন্তু যোগ করা হয়েছিল, যেটা কিন্তু পৌরসভার সাথে সম্পর্কিত। ৭৪তম সংবিধান সংশোধনীতে পার্ট 9 এ এটা যোগ করা হয়েছিল, যেটা পৌরসভার সাথে সম্পর্কিত। চন্দ্রগুপ্ত মৌর্য কার সাহায্যে মগধের নন্দ রাজবংশকে উৎখাত করেছিলেন? খুব ইজি কোশ্চেন ছিল, এই ধরনের কোশ্চেন কিন্তু সবাই পেরেছে। চন্দ্রগুপ্ত মৌর্য বিষ্ণুগুপ্ত, অপশানে বিষ্ণুগুপ্ত ছিল, বিষ্ণুগুপ্তের সাহায্যে কিন্তু এই মগধের নন্দ বংশকে উৎখাত করেন। আর এই বিষ্ণুগুপ্তের আর একটা নাম ছিল চাণক্য বা কৌটিল্য, তোমরা সেটা জানো। 2024 সালে ডোগরি ভাষার জন্য সাহিত্য একাডেমি পুরস্কার কাকে দেওয়া হয়েছে? দেখো, ডোগরি ভাষার জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন চমন অরোরা। তার লেখা বইটার নাম হচ্ছে ই খর অশ্বত্থামা। সামনে যারা পরীক্ষা দিতে যাবে তারা এই ধরনের জিনিসগুলো দেখে যাবে। এক্সট্রা ইনফরমেশন হিসাবে সাহিত্য একাডেমি দেখো হিন্দি, ইংরেজি, ডোগরি, মৈথিলি, সিন্ধি, নেপালি এই কটা ভাষার কিন্তু থেকে যারা যারা সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছে তাদের এখানে নাম লিখে দিয়েছি। যে কাব্য সংকলন সেটাও কিন্তু মনে রাখবে, চমন অরোরা দিয়ে দিয়েছে, যেটা ডোগরির জন্য তার লেখা ই খর অশ্বত্থামা, হিন্দির জন্য কিন্তু গগন গিল, ইংরেজির জন্য ইস্টার্ন কিরে, মৈথিলির জন্য মহেন্দ্র মাঙ্গলিয়া, সিন্ধির জন্য হুন্ডারাজ বালওয়ানি, নেপালের জন্য যুব বড়াল। তারপরে দেখো, খেলো ইন্ডিয়ার যুব গেমস 2025 কোথায় আয়োজন করা হয়েছে? খেলো ইন্ডিয়া যুব গেমস বা খেলো ইন্ডিয়া ইউথ গেম যেটা, সেটা 2025-এ কোন রাজ্যে আয়োজিত হয়েছিল? এটা কিন্তু বিহারে আয়োজিত হয়েছিল এবং সেটা 7th সংস্করণ চলছে। আমার চ্যানেলে কোর্স জিকে নিয়ে কিন্তু একটা জিকে ক্লাস করানো আছে, সেখানে কিন্তু সমস্তটা আলোচনা করেছি। এটা কিন্তু কমন চলে আসে, যারা আমার কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিও দেখে গেছো, স্পোর্টস জিকে এর ক্লাসটা দেখেছো, তারা কিন্তু এখানটা কমন পেয়েছো। এই ইউথ গেমস বিহারে অনুষ্ঠিত হয়েছিল 4 থেকে 15ই মে। ঠিক আছে, 7ম সংস্করণ হয়েছিল এটা। এর থিম কি ছিল সব কিন্তু আলোচনা করেছি, একবার দেখে নেবে। পরের প্রশ্ন দেখো, ছোট নাগপুর মালভূমি মালওয়া মালভূমির কোন দিকে অবস্থিত? সেটা কিন্তু পশ্চিম দিকে অবস্থিত। এক্সট্রা ইনফরমেশন দিয়েছি, দেখো ছোট নাগপুর মালভূমি ভারতের পূর্ব দিকে অবস্থিত এবং এই মালওয়া মালভূমি ভারতের মধ্য ভারতে অবস্থিত। সুতরাং পূর্ব অংশ থেকে যদি মধ্য ভারতের দিকে তাকাও তাহলে সেটা কিন্তু পশ্চিম দিকে পড়বে। আরাবল্লী ও বিন্ধ্য পর্বতমালার মধ্যে কিন্তু অবস্থিত এই মালওয়া মালভূমি। ঠিক আছে, আর এই ছোট নাগপুর মালভূমি যার পশ্চিম দিকে এই মালওয়া মালভূমি পড়ছে। পরের প্রশ্ন ছিল, ভারতের সংবিধান অনুসারে দেশের প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় যে মন্ত্রীদের শপথ কে পাঠ করান? সেন্ট্রাল মিনিস্টার এবং প্রধানমন্ত্রীকে শপথ পাঠ করান কিন্তু রাষ্ট্রপতি। এক্সট্রা ইনফরমেশন দেখো, 75-এর যে অনুচ্ছেদ রয়েছে আর্টিকেল নাম্বার 75, সেইখানে কিন্তু রাষ্ট্রপতি সেন্ট্রাল যে মিনিস্টার রয়েছে তাদেরকে শপথ বাক্য পাঠ করান, যাতে তারা তাদের পদের গোপনীয়তা কিন্তু বজায় রাখে। ভারতের সংবিধানের বিচার বিভাগীয় পর্যালোচনা জুডিশিয়াল রিভিউ এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ থেকে নেওয়া হয়েছে। আরো এক্সট্রা ইনফরমেশন রেখেছি, ব্রিটেন থেকে কি নিয়েছে, আমেরিকা থেকে কি নেওয়া হয়েছে, আয়ারল্যান্ড থেকে কি নেওয়া হয়েছে, অস্ট্রেলিয়া থেকে কি নেওয়া হয়েছে, একবার দেখে যাবে। পিডিএফ দিয়ে দেবো, তোমরা কিন্তু একবার করে জাস্ট চোখটা বুলিয়ে যাবে, যেহেতু ইউএসএ থেকে বিচার বিভাগীয় পর্যালোচনা বা জুডিশিয়াল রিভিউ কিন্তু দিয়ে দিয়েছে, তাই বাকিগুলো আসার সম্ভাবনা রয়েছে। সামনে যারা পরীক্ষা দিতে যাবে তারা একটু দেখে নেবে। 1741 সালে কোলাচেলের যুদ্ধ কে পরাজিত হন? 1741 সালে কোলাচেলের যুদ্ধে পরাজিত হন হচ্ছে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু পরাজিত হন। এই যে 1741-এ 10ই আগস্ট ট্রাভাঙ্কোরে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে কোলাচেলের যুদ্ধ হয়। ঠিক আছে, এই যুদ্ধে কিন্তু এই ডাচ কোম্পানি পরাজিত হয় এবং এর ফলে ভারতের যে ডাচের যে প্রভাব তার কিন্তু অবসান ঘটে 1741-এ কোলাচেলের যুদ্ধে। পরের প্রশ্ন ছিল, সম্প্রতি খবরে দেখা গেছে লিপুলেক পাস কোন দেশের ট্রাইঅ্যাঙ্গুলার জাংশনের কাছে অবস্থিত? কোন কোন দেশের ট্রাইঅ্যাঙ্গুলার জাংশনের কাছে অবস্থিত? দেখো, এই লিপুলেক পাস এটা 3টে দেশের ট্রাই জাংশনের কাছে অবস্থিত। সেটা হচ্ছে তোমার চীন, নেপাল এবং ভারত, এই 3টে দেশের একদম সীমানা বরাবর এই লিপুলেক পাসকে কিন্তু দেখা যায়। এর উচ্চতা হচ্ছে 5334 মিটার। এটা উত্তরাখণ্ডে অবস্থিত।
এর ঠিক বর্ডার এলাকায় তোমার তিব্বত পাবে, আর এদিকে নেপালকেও পাবে। তিনটে দেশের ট্রাই অ্যাঙ্গুলার জাংশনের কাছে অবস্থিত। থমাস ব্যাবিংটন ম্যাকলে, যিনি লর্ড ম্যাকলে নামেও পরিচিত, এইভাবেই কোশ্চেনগুলো ডেসক্রিপটিভ করে পড়ার টাইমটা নষ্ট করে দিয়েছে তোমাদের, যাতে বাকি টাইমের মধ্যে তোমরা বাকি অ্যাটেম্প গুলো করতে না পারো। বুঝেছো? কোশ্চেন গুলো পড়ানোর জন্যই তোমাদের সময়টা নষ্ট হবে। এই যে লর্ড ম্যাকলে, ইনি কিসের সাথে যুক্ত ছিল? অপশনে ছিল যে ইংরেজি শিক্ষা প্রবর্তনের সাথে কিন্তু যুক্ত ছিল। এটা কারেক্ট অ্যান্সার হবে। 2024 সালের বিধানসভা নির্বাচনে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী কোন নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন? খুব হার্ড লেভেলের কোশ্চেন এটা। দেখো, জম্মু কাশ্মীর, হরিয়ানা এই ধরনের যে নির্বাচনগুলো হয়েছিল, সেখান থেকে কিন্তু বহুত প্রশ্ন রিপিট হয়েছে। যে 3-4টে দিনের আমি এনটিপিসি এক্সামে রিভিউ করলাম, এক্সাম অ্যানালিসিস করলাম, সেখানে কিন্তু দেখা গেছে নির্বাচন থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন এসেছে। তোমরা কিন্তু দেখে যাবে জম্মু কাশ্মীর, হরিয়ানা এইসব সম্প্রতি যেসব নির্বাচনগুলো ঘটেছে সেখান থেকে প্রশ্ন কিন্তু এসেছে। 2024 সালে যে নির্বাচন হয়েছিল জম্মু কাশ্মীরের বিধানসভায়, ন্যাশনাল কনফারেন্স ওমর আব্দুল্লাহ মুখ্যমন্ত্রী হয়েছেন। তিনি বুদগাম এবং গান্দেরবাল এই দুটো বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ঠিক আছে। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের বস্তির জনসংখ্যার শতকরা হার কত? আগে যে দুটো দিনের এক্সাম অ্যানালিসিস করছিলাম, সেখানে শহরে জনসংখ্যা, আরবান পপুলেশন, রুরাল পপুলেশন এর পার্সেন্টেজ কিন্তু জানতে চেয়েছিল। আজকে যে 18 তারিখে সেকেন্ড শিফট, সেটাতে কিন্তু বলেছে বস্তির জনসংখ্যা শতকরা হার কত। খুব হার্ড লেভেল বলতে পারো। দেখো, বস্তির জনসংখ্যা হচ্ছে 2011 আদমশুমারি অনুযায়ী 65 মিলিয়ন, যা কিন্তু শহরাঞ্চলীয় প্রায় 17.4%। ভারতের মোট জনসংখ্যার 5.4% কিন্তু এই বস্তির জনসংখ্যা। অপশনে যদি 5.4% থেকে থাকে, সেটা তোমাদের কারেক্ট অ্যান্সার হবে। M1L-3T0, M1L-3T0 এটা কার ফর্মুলা? এই যে এই মাত্রাটা কার? অপশন ছিল অনেকগুলো, এটা ডেনসিটির কিন্তু মাত্রা বা ডেনসিটির কিন্তু এইভাবে লেখা হয় M-L-3T0। ঠিক আছে, এটা ডেনসিটির ফর্মুলা। মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামটি কবে শুরু হয়েছিল? অপশন ছিল 2014, 2015, 2018, 2020। তো সঠিক উত্তর হবে তোমাদের 2014 সালে কিন্তু এই মেক ইন ইন্ডিয়া প্রোগ্রাম শুরু হয়েছিল 25শে সেপ্টেম্বর থেকে। হুইচ রিয়াকশন ইজ ইউজ টু প্রিপেয়ার ফ্রেয়ন 12? ফ্রেয়ন 12 এইটা প্রস্তুত করার জন্য কোন রিয়াকশন ইউজ করা হয়? অপশন যা ছিল তার মধ্যে কারেক্ট অ্যান্সার হবে ফ্রেয়ন 12 ইজ ম্যানুফ্যাকচার কার্বন টেট্রাক্লোরাইড। এই যে CCl4, যে সোয়াটার্চ রিয়াকশন হয় সেখানে CCl4 দ্বারা কিন্তু এইটা তৈরি হয়। তোমরা যারা 18 তারিখে সেকেন্ড শিফটের পরীক্ষা দিয়েছো, তারা একবার বলো আর কি কি অপশন ছিল এখানে। কোন পাহাড়টি শিলং এর পাশে অবস্থিত নয়? অপশন ছিল গারো, খাসি, মিকির, মৈকাল। শিলং এ অবস্থিত নয় কোন পাহাড়টি? গারো, খাসি, মিকির, মৈকাল। এই চারটে অপশনের মধ্যে মৈকাল কিন্তু শিলং এ অবস্থিত নয়। মেঘালয়ের মধ্যে গারো, খাসি, জয়ন্তিয়া এগুলো তোমরা পাবে। হ্যাঁ, আর মৈকাল, মৈকাল কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত, তাই অপশন অনুযায়ী মৈকাল কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। হু ইজ দ্য প্রেজেন্ট চেয়ারম্যান অফ NAFED? এই যে NAFED এর পুরো নাম হচ্ছে ন্যাশনাল এগ্রিকালচার কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া। ঠিক আছে, এর চেয়ারম্যান জানতে চেয়েছে। এর চেয়ারম্যান বর্তমানে হলেন জেঠাভাই আহির, ইনি এনার চেয়ারম্যান আছেন। হোয়ার ইজ দ্য ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ কনফারেন্স 2024? 2024 সালে ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ কনফারেন্স কোথায় হয়েছে? তার মধ্যে নিউ দিল্লি কিন্তু কারেক্ট হবে। অপশনে কিন্তু নিউ দিল্লি, কলকাতা, চেন্নাই এরকম ধরনের বিভিন্ন সিটির নাম দেওয়া থাকবে। তো নিউ দিল্লিতে কিন্তু এইটা তোমাদের কনফারেন্সটা হয়েছে। 1857 সালে বিদ্রোহের মূল কারণ কোনটি ছিল না বলেছিল? দেখো, 1857 সালে যে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ হয়েছে, তার যে প্রধান কারণ ছিল সেটা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় এবং সামরিক অসন্তোষ। যে সামরিক বাহিনীর মধ্যে যে অসন্তোষ ছিল, সেই সামরিক অসন্তোষ, এই সকল কারণের জন্য কিন্তু 1857 সালে বিপ্লবের কিন্তু সূচনা হয়েছিল। এই অপশনে এই কটা কারণ ছাড়া যদি কোনো কারণ থেকে থাকে, তাহলে সেটা কিন্তু কারেক্ট অ্যান্সার হতো, কারণ এখানে না বাচক বলেছে যে কোনটি ছিল না। ঠিক আছে। তাছাড়া ওই যে কার্তুজের মতন যে ঘটনা ঘটেছিল, সেটাতেও কিন্তু ওটা কারণ, এই 1857 বিদ্রোহের কারণ বলতে পারো। কিন্তু প্রশ্নে জানতে চেয়ে কোনটি কারণ ছিল না, এই কটা বাদে যদি কোনো অপশনে থেকে থাকে, সেটাই কারণ ছিল না হবে। ডিফেন্স অ্যাকুইজিশন প্রসেস হুইচ ইজ কারেক্ট? দেখো, ডিফেন্স অ্যাকুইজিশন প্রসেস সম্পর্কে কটা অপশন দেওয়া ছিল, কোনটি কারেক্ট তোমাদের বলতে বলেছে। ডিফেন্স অ্যাকুইজিশন হলো হচ্ছে সরঞ্জাম ক্রয়, স্বদেশীকরণ এবং উদ্ভাবন, স্টার্টআপ বা MSME এই অংশকে কিন্তু উৎসাহিত করার জন্য কিন্তু এই ডিফেন্স অ্যাকুইজিশন করা হয়।
তারপরে প্রশ্ন ছিল দেখো এক্সেল এর ফর্মুলা বারের কাজ কি? যারা মোটামুটি জানো কম্পিউটার থেকে কিন্তু ভালো রকমের প্রশ্ন দিয়েছে, এই সেটে 3 থেকে 4টে কিন্তু কম্পিউটার থেকে কোশ্চেন ছিল। এক্সেল এর ফর্মুলা বারের কাজ হলো এখানে সেলের যে ডেটা বা ফর্মুলা ফাংশনটাকে দেখা যায় এবং সেটাকে এডিট করার একটা সুবিধা দেওয়া হয়, এক্সেল এর ফর্মুলা বারের কাজ। অপশন ছিল হোয়াট ইজ, পরের প্রশ্ন ছিল হোয়াট ইজ দ্য কিবোর্ড শর্টকাট টু ওপেন উইন্ডোজ এক্সপ্লোরার? উইন্ডোজ এক্সপ্লোরার বা ফাইল এক্সপ্লোরার এটা বার করার যে শর্টকাট সেটা উইন্ডোজ কি প্লাস ই, এটা ইউজ করলে কিন্তু ফাইল এক্সপ্লোরার কিন্তু বার করতে পারবে। আর একটা প্রশ্ন ছিল যে ফাইল এক্সপ্লোরারে তোমরা নতুন ফোল্ডার বানাবে তার শর্টকাট কি? নতুন ফোল্ডার বা ফাইল ক্রিয়েট করবে তার শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট এন। দেখো এই প্রশ্নটা ছিল NVS-02 স্যাটেলাইট এটা লঞ্চ করেছে কোন ভেহিকেলে, কোন রকেটে এটা লঞ্চ করা হয়েছে? GSLV F-15 এই রকেটে কিন্তু এটা লঞ্চ করা হয়েছিল। কোশ্চেন কিন্তু যথেষ্ট টাফ ছিল আমি বলবো। 1926 সালে সিভি রমন কোন পত্রিকায় প্রতিষ্ঠা করেছিলেন? 1926 সালে সিভি রমন ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স এইটা কিন্তু প্রতিষ্ঠা করেছেন। আরবিআই সম্প্রতি ইউপিআই লেনদেনের সীমা কত রেখেছে? আগে কিন্তু ইউপিআই এর মাধ্যমে 2 লক্ষ টাকা পর্যন্ত তোমরা ট্রানজাকশন করতে পারতে, এখন সেটা 5 লক্ষ পর্যন্ত হয়ে গেছে। অপশনে কিন্তু 5 লক্ষ ছিল, সেটাই কারেক্ট অ্যান্সার হবে। দেখো এই প্রশ্নটা কিন্তু আমি কিন্তু ইন্টারনেটে ঘেটেও পাইনি, তোমরা আমাকে কমেন্টে জানাবে তোমরা কি অপশন করে এসেছো। মৌর্য যুগে মুদ্রাগুলো কি দিয়ে তৈরি হতো? প্রশ্নটা কিন্তু ছিল যে বেশি পরিমাণে মুদ্রা কি দিয়ে তৈরি হতো, মানে সব থেকে বেশি কোন ধাতু ব্যবহার করা হতো, সোনা রূপা তামা, এরকম অপশনে ছিল যে মুদ্রাগুলো সবচেয়ে বেশি পরিমাণে কোন ধাতু দিয়ে তৈরি। দেখো মূলত রূপো এবং তামার মুদ্রা ছিল মৌর্য যুগে, এই অপশনে কিন্তু রূপো এবং তামা এই দুটোই ছিল। সুতরাং এখানে এইটাই প্রশ্ন দাঁড়াচ্ছে যে সঠিক উত্তর কোনটা। সবচেয়ে বেশি যদি বলে থাকে তাহলে কিন্তু রূপো হতে পারে, সিলভার কয়েন সবচেয়ে বেশি হতো, তারপরে তামার কয়েন ছিল। তোমরা কি অপশনে করেছো একবার বলবে, ঠিক আছে? এই ধরনের প্রশ্ন কিন্তু খুবই রেয়ার। নীতি আয়োগ বা PLFS পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে, এই সার্ভে অনুযায়ী ভারতে 15 বছর বা তার বেশি বয়সের বেকারত্বের হার কত? খুব ভালো প্রশ্ন এটা। হ্যাঁ, তোমাদের এই যে প্রশ্নগুলো দিয়েছে যথেষ্ট, সেকেন্ড শিফট যথেষ্ট টাফ ছিল। দেখো এই 2017-18 সালে 6% ছিল হচ্ছে তোমাদের 15 বছর বা তার বয়সী বেকারত্বের হার, এবং 2022-23 সালে এটা কমে 3.2% হয়েছে। অপশন গুলো অনেক নিয়ারেস্ট ছিল, 3.2, 4%, 5%, খুব ক্লোজ ছিল। সুতরাং যারা দিয়েছো তারা কতটা সঠিক করেছো সেটা দেখে নেবে। আর এই ছিল আমাদের 18 তারিখের সেকেন্ড শিফটের এক্সাম অ্যানালিসিস। তোমাদের কেমন লাগলো জানিও। আর এটার PDF আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে যাদের সামনে পরীক্ষা আছে একবার দেখে যাবে যে কি ধরনের প্রশ্নগুলো আসছে এবং সেই হিসাবে কিন্তু প্রস্তুতি নিয়ে যাবে। টাইম কনজিউমিং কিন্তু প্রশ্নগুলো রয়েছে, সেইভাবে কিন্তু প্র্যাকটিস করবে। চলো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।